মাই ডেইলি লেসনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণকে স্বাগতম এবং শুভেচ্ছা। আজকে আমরা সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বইয়ে সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে খুদে বাগান টেরারিয়াম, পৃষ্ঠা হচ্ছে 70 পৃষ্ঠা। আজকে আমরা প্রথম ও দ্বিতীয় সেশনটা শুরু করব। তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, এখনই তোমরা সাবস্ক্রাইব করে তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমার যে পরবর্তী লেসনগুলোতে আশা করি তোমরা সবাই একসাথে থাকবে। তো শুরু করি। এখানে বলা আছে যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কাচের গ্লাসের ভিতরে অনেকগুলো এই যে গাছের যে উদ্ভিদগুলা, খুব সুন্দর গাছগুলো আছে। এখানে লেখা আছে হচ্ছে টেরারিয়াম। অবাক লাগছে, এটা অনেকটা অ্যাকোরিয়ামের মতো দেখতে। টেরারিয়াম হলো ঘরের কোণে ছোট্ট বাগান, বদ্ধ পরিসরে স্বয়ং সম্পূর্ণভাবে বাস্তুতন্ত্র গড়ে তোলা। টেরা অর্থ হলো স্থলভাগ, মানে হচ্ছে যে মাটিতে যে সব উদ্ভিদ প্রাণীগুলো থাকে সেটা স্থলভাগ। সে বিবেচনায় বদ্ধ স্থলভাগে বাস্তুতন্ত্র একটা আমরা বুঝবো একটু পরে বাস্তুতন্ত্র বলতে কি বোঝায়। এবার টেরারিয়াম তৈরি করলে কেমন হয়, আমরা তাহলে এই প্রথম এবং দ্বিতীয় সেশনে যে টেরারিয়াম বিষয়টা সেটা আমরা বিশদভাবে আরো জানবো। যদি টেরারিয়াম তৈরির মাধ্যমে বিজ্ঞান শেখা যায় তাহলে তো সেটা আরো আনন্দের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেরারিয়াম সম্পর্কে আমরা একটু জেনে নিব। যে তোমাদের বইয়ের কাজটা শুরু করার আগে একটু একটা গ্লান্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ছবিতে, যে আমরা ছবি একটা দেখতে পাচ্ছি, ভেতরে গাছপালা সহ তাপমাত্রা নিয়ন্ত্রিত যে টেরারিয়ামটা। তো টেরারিয়াম শব্দ যে আবিধানিক অর্থ হচ্ছে একটা কাঁচ বা গ্লাস যা অথবা যে প্লাস্টিকের পাত্র যা সাধারণত ছোট ছোট গাছপালা বা কিছু কিছু যে ছোট প্রাণী পোকামাকড় পালন ও প্রদর্শনের জন্য ব্যবহার হয়। তো এখানে আরো বলছে হচ্ছে ক্ষুদ্রতর যে বাস্তুতন্ত্রের প্রতিরূপ, যা এক প্রকার যে গৃহমধ্যস্থ উদ্যান হিসেবে কাজ করে। টেরারিয়াম একটি নিয়ন্ত্রিত পরিবেশে প্রদান করে যা উদ্ভিদ ও প্রাণী জীবনের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা, আলো ও তাপমাত্রা বজায় রাখতে সহায়ক করে। তো এখন আমরা দেখে নেব যে টেরারিয়ামটা কে আবিষ্কার করেছেন। এটা একটা জেনারেল নলেজ হিসেবে আমরা এই নোটটা নিয়ে রাখতে পারি। 1842 সালে উদ্ভিদবিদ এই যে ন্যাথানিয়েল যে বাক্স হাওয়ার্ড দ্বারা প্রথম টেরারিয়াম তৈরি করা হয়েছিল। ওয়ার্ডের পোকামাকড়ের আচরণ পর্যবেক্ষণে আগ্রহ ছিল এবং ঘটনাক্রমে তার একটি যার অযত্ন রেখে গেছে বয়ামের মধ্যে একটি ফান স্পোর বেড়ে উঠে এবং একটি উদ্ভিদে অঙ্কুরিত হয়, যা প্রথম পরিচিত টেরারিয়ামে পরিণত হয়। ভিক্টোরিয়ান যুগে এই প্রবণতা দ্রুত ইংরেজদের মধ্যে ছড়িয়ে পড়ে। টেরারিয়ামের পরিবর্তে এটি ওয়ার্ডিয়ান কেস নামে পরিচিত ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমরা একটু এক নজরে জেনে নিলাম বইয়ের বাইরে যে টেরারিয়ামটা আসলে কি, আরো একটু বিশদভাবে, এবং এটি কে আবিষ্কার করেছেন। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, একদম প্রথম যে আবিষ্কারের যে চিত্রটা সেটা হচ্ছে এখানে লেখা আছে এ ড্রয়িং অফ এ ওয়ার্ডিয়ান কেস। তো সেটা বলা হচ্ছে শেষে যে এটি ওয়ার্ডিয়ান কেস নামে পরিচিত আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বইয়ের কাজটা শুরু করব। যেটা বলা আছে বইয়ের কাজে, শুরুতেই কাজ হবে শিক্ষকের যে সহযোগিতায় কয়েকটি দলে ভাগ হওয়া। বিদ্যালয়ে যে প্রকৃতির বিভিন্ন প্রাণী যেমন গরু, ছাগল, বিভিন্ন পাখি, টিকটিকি, পোকামাকড় ও উদ্ভিদ কিভাবে বেড়ে উঠে ও টিকে থাকে তার কারণ দলগতভাবে আমরা এটা পর্যবেক্ষণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের যে প্রথম যে কাজটা হচ্ছে এখানে যে পর্যবেক্ষণ কিভাবে করতে হয় আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো একটু আমরা শর্ট ভাবে মানে খুব সহজে একটু দেখে নিব যে আমাদের দলে কিভাবে পর্যবেক্ষণ করতে হয়, আর এটা একটু আমরা দেখে নিব। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি কিভাবে আমি পর্যবেক্ষণ করব। তো পর্যবেক্ষণ করার জন্য কার্যকরভাবে যে শুধু দেখা বা শোনার চেয়ে বেশি কিছু জড়িত, এটি মনোযোগী পদ্ধতিগত একটি প্রতিফলিত হওয়া অন্তর্ভুক্ত। এখানে বলা আছে আপনার পর্যবেক্ষণ দক্ষতা উন্নত করার জন্য এখানে কিছু সাধারণ পদক্ষেপ এবং টিপস আছে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে পর্যবেক্ষণের জন্য আমাকে উপস্থিত থাকতে হবে একদম মননশীলতা ভাবে, তারপর একটা ফোকাস দিতে হবে।
একদম যে বিষয়টার উপরে আমি পর্যবেক্ষণ করছি গভীরভাবে, এটা আমাকে একটা ফোকাস দিতে হবে। তারপর হচ্ছে সমস্ত ইন্দ্রিয় যে ব্যবহার করুন, যেটা বিষয়টা বলা আছে সেটা ভিজুয়াল পর্যবেক্ষণ। একদম বিশদভাবে যে বিবরণ, নিদর্শন থেকে শুরু করে রং, আকৃতি, গতিবিধি ইত্যাদি যা কিছু আছে আমরা এটা দেখবো এবং সাথে সাথে নোটটা নিব। তারপর বলা আছে হচ্ছে শ্রবণ পর্যবেক্ষণ। একদম মানে শব্দ, সুর, ছন্দের কি হচ্ছে এখানে, তারপর হচ্ছে কি বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে সেদিকে আমরা মনোযোগ দিব। তারপর হচ্ছে ঘ্রাণীয় পর্যবেক্ষণ, একদম পরিবেশের গন্ধ, যেটা সুগন্ধি, মূল্যবান তথ্য প্রদান। এই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণের সময় আমরা মনে রাখবো। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছি যে পঞ্চ ইন্দ্রিয়, যেটা 5 সেন্স, টাচ, স্মেল, টেস্ট, হিয়ারিং, সাইট, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণের সময় আমাদেরকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে 3 নম্বরে যেটা আছে পর্যবেক্ষণের জন্য, সেটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা। হ্যাঁ, একদম এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। পর্যবেক্ষণের সময় কি কি হচ্ছে, আপনি কি লক্ষ্য করেন, কেন হচ্ছে, হ্যাঁ, এই বারবার মানে কিভাবে হচ্ছে, কে কোথায় কখন কারা জড়িত, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার কিন্তু উঠে আসবে। নিজেকে নিজে করতে হবে এবং গ্রুপের মধ্যে যারা আছে তাদের সাথেও এই প্রশ্নটা করতে হবে পর্যবেক্ষণের সময়। তারপর যেটা হচ্ছে নোট নিন। তো আমরা একটু আগে বলেছি যে পর্যবেক্ষণের সময় আমরা প্রচুর নোট নিতে হয়। হ্যাঁ, যে জার্নালিং, স্কেচিং, ফটোগ্রাফি, ছবি তোলা, পরবর্তী মানে ছবিও আমরা প্রয়োজনে তুলে রাখতে পারি। তারপর হচ্ছে বিশ্লেষণ এবং যে প্রতিফলনটা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে তুলনা এবং বৈসাদৃশ্য যেটা বলা আছে, বিদ্যমান জ্ঞান বা পূর্ববর্তী পর্যবেক্ষণের সাথে যে আপনার পর্যবেক্ষণের তুলনা করুন। তারপর হচ্ছে রিফ্লেকশন। হ্যাঁ, তারপর এটা যে প্রতিফলনটা অবশ্যই করতে হবে, যে একটা যে পর্যবেক্ষণের যে প্রভাব আছে সে সম্পর্কে চিন্তা করতে হবে। হ্যাঁ, এটা থেকে কি শিখতে পারা যায়, এই বিষয়টাও মাথায় নিয়ে আসা। তারপর হচ্ছে আমরা যেটা বলছি নিয়মিত অনুশীলন, প্র্যাকটিস রেগুলারলি, একটা ধারাবাহিকতা থাকবে, একটা অভ্যাসে পরিণত করতে হবে। তা আপনি যত বেশি অনুশীলন করবেন আপনি তত ভালো হয়ে উঠবেন। তারপর হচ্ছে বৈচিত্র্যটা, যে তোমার যে দক্ষতা প্রসারিত করার জন্য বিভিন্ন বিষয়, পরিবেশ সম্পর্কে পর্যবেক্ষণ করা। তারপর হচ্ছে কৌতূহলী থাকা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পর্যবেক্ষণের জন্য এই আমাদের যে খোলা মনে যে কৌতূহলী থাকা। তারপর হচ্ছে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, এই বিষয়টাও মাথা রাখার। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোস্কোপ, থার্মোমিটার গুলা, আমাদের এই সরঞ্জামগুলো লাগতে পারে। তারপর যেটা আছে সামাজিক পর্যবেক্ষণগুলা, প্রকৃতির পর্যবেক্ষণ, ইকোসিস্টেম সম্পর্কে জানুন, সময়ের সাথে সাথে পরিবর্তনগুলো ট্র্যাক করুন এবং পরিবেশকে যে একটা ভালো চোখে দেখা। তো এই বিষয়টা আমরা যে পর্যবেক্ষণের সময় অবশ্যই অবশ্যই মনে রাখবো। এখন এই আমাদের যে বইয়ের একটা কাজ আছে তোমাদের, প্রাণী কিভাবে বেড়ে ওঠে তার কারণ যে পর্যবেক্ষণ। হ্যাঁ, তো এই বিষয়টা যে আমরা একটা ছক দেখতে পাচ্ছি, দলের নাম। তোমরা তোমাদের শ্রেণী কক্ষে তোমাদের স্যার, টিচার যেভাবে দলটা ভাগ করে দিবে সেভাবে তোমরা আশা করি করবে। তো এখানে যেটা দেওয়া আছে, নির্বাচিত জীবের নাম, যে কোনো প্রাণী ও গাছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা প্রাণী, একটা গাছ নিয়ে আমরা এখানে দেখবো। হ্যাঁ, এই ছকটা পূরণ করব। তো আমরা এই যে একটা গরু, যেখানে প্রথমে বলা আছে যে গরু, ছাগল, এই গরুটা নিয়ে আজকে, গরু প্রাণীটা নিয়ে আজকে আমরা এই ছকের কাজটা করব। তারপর আচ্ছা আচ্ছা, যে এদের আবাসস্থল কেমন, এরা কিভাবে বেড়ে উঠছে, তারপর এরা টিকে থাকতে কি কি মোকাবেলা করে, এদের খাদ্যগুলো কি কি, এই বিষয়গুলো আমরা বিশদভাবে জানবো। তো প্রথমে সেই অনুযায়ী গরুর যে আবাসস্থলটা, গরু কোথায়, আমরা সবাই জানি এটা কমন একটা প্রাণী আমাদের বাংলাদেশে, যে গরুর আবাসস্থলটা কেমন হবে। তো এখানে আমি মোটামুটি আমার যে রাইট আপটা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে ছবি দেখতে পাচ্ছি যে গরুর যে আবাসস্থলটা, পর্যাপ্ত স্থান, পরিষ্কার ও শুষ্ক যে পরিবেশ, যে ভালোভাবে যে বায়ু চলাচল থাকতে হবে, নিরাপত্তা একটা বিষয় আছে আমাদের দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তো সে আর একটা হচ্ছে
পর্যাপ্ত আলো এবং খাবার ও পানির যে সহজলভ্যতা, মানে এই বিষয়গুলো বিবেচনা করে আমরা বলছি। এছাড়া গরুর জন্য কিছু নির্দিষ্ট অবকাঠামো থাকতে হবে, যেমন বিশ্রাম নেওয়ার জায়গা, গোসল করার জায়গা এবং ঠান্ডা বা গরম আবহাওয়া থেকে সুরক্ষা পাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা। তো এই বিষয়গুলো হচ্ছে যে গরুর যে আবাসস্থল কেমন, সেটা। এখন গরু, তারপর যে গরু কিভাবে বেড়ে উঠে, তোমাদের যে ছকে এই যে পরবর্তী কলামে যেটা ছিল, তো আমরা এখানে ছবি এইভাবে দেখতে পাচ্ছি। যে একদম এখানে বলছি হচ্ছে গরু বেড়ে ওঠা প্রক্রিয়াটি কয়েকটি ধাপে বিভক্ত, যেমন জন্ম হয় গরুর বাচ্চা, যাকে বাছুর বলা হয়। গাভীর যে গর্ভ থেকে প্রায় 9 থেকে 10 মাস পর জন্মগ্রহণ করে। এইভাবে করে করে জন্মের সময় এই যে একদম ডিটেইল গুলো দেয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে প্রয়োজনীয় নোটগুলো নিয়ে নিবে। তারপর হচ্ছে যে গরু যখন বাছুর অবস্থা থাকে 0 থেকে 6 মাসে কি করে, যে মায়ের দুধ পান করে, মায়ের দুধ প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, এই বিষয়গুলো হচ্ছে একদম যে নোটগুলো তোমরা অবশ্যই নিবে। তারপরে 6 থেকে 1 বছরে কি হয়, এখানে আমি লিখে দিয়েছি। তারপর 1 থেকে 2 বছরে, যে এই সময় গরু পূর্ণবয়স্ক হওয়ার দিকে এগোয়। তারপর হচ্ছে পূর্ণবয়স্ক অবস্থান যখন থাকে, যে একটা গরু 2 বছর এবং তার উপরে, এখানে বলছে হচ্ছে 2 বছর বয়সে গরু সাধারণত পূর্ণবয়স্ক হয়ে যায়। গাভী সাধারণত এই বয়সে প্রজননক্ষম হয়। গরুর প্রয়োজনীয় খাদ্য এবং স্বাস্থ্যসেবা বজায় রাখতে হবে যাতে তারা সুস্থ ও কর্মক্ষম থাকে। তো এই বিষয়গুলো মাথায় রাখবো আমরা, গরু কিভাবে বেড়ে ওঠে। তারপর বলা আছে গরুর বৃদ্ধির সময় তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধ, পুষ্টিকর খাদ্য, পরিবেশ, যে গরুর পরিষ্কার পরিবেশ গরুর সুস্থ বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইনফরমেশনগুলো আমরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নোটটা নিয়ে রাখবে। তারপর তোমাদের যে বইয়ের যে ছকে যে কাজটা আছে সেটা হচ্ছে যে গরু টিকে থাকার জন্য কি কি মোকাবেলা করে। তো এখানে আমরা দেখে নিব। এখানে গরু টিকে থাকার জন্য অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, যা শারীরিক, পরিবেশগত এবং সামাজিক হতে পারে। কিছু চ্যালেঞ্জ আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থী বন্ধুরা। প্রথম হচ্ছে খাদ্য ও পানীয় যে অভাবটা, গরু টিকে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাদ্য এবং বিশুদ্ধ পানি প্রয়োজন হয়। খাদ্যের অভাব বা নিম্নমানের খাদ্য গরুর স্বাস্থ্যে ক্ষতি করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু গরুর যে টিকে থাকার জন্য গুলো মোকাবেলা করে। আরেকটা হচ্ছে একদম কমন আমাদের দেশে, সেটা হচ্ছে আবহাওয়ার চ্যালেঞ্জ। আমরা দেখতে পাই এই যে কিছুদিন আগেও যে বিশাল একটা ঘূর্ণিঝড় হয়ে গেল, সেখানে কিন্তু গরু, ছাগল সহ যে প্রাণীদের অবস্থা কিন্তু খুব শোচনীয় হয়। তো সেই জন্য আমরা বলছি এই বিষয়টা, যে গরুকে অতিরিক্ত ঠান্ডা বা গরম পরিবেশে টিকে থাকতে হয়। গরুদের জন্য আরামদায়ক তাপমাত্রা রক্ষা করা গুরুত্বপূর্ণ। তো বিষয়টা রোগ, আর একটা হচ্ছে যে টিকে থাকার জন্য তারা যেটা মোকাবেলা করে সেটা হচ্ছে রোগ ও পরজীবী। বিভিন্ন ধরনের রোগ আছে, যে ফুটি মাউথ ডিজিজ, যক্ষা, যে ব্রুসেলোসিস ইত্যাদি গরুর মধ্যে হতে পারে। তারপর হচ্ছে আশ্রয়ে যে একটা অভাব, একটু আগে যে ঘূর্ণিঝড়ের বিষয়টা বললাম, প্রাকৃতিক দুর্যোগ যখন হয় সবচাইতে ভোগান্তিতে ভুগতে হচ্ছে এইসব প্রাণীদের, আমাদের দেশে বিশেষ করে। তো গরুর জন্য এখানে বলছে পর্যাপ্ত আশ্রয় প্রদান করা প্রয়োজন যাতে তারা আবহাওয়া প্রতিকূলতা থেকে রক্ষা পায়। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা বলছি যে 5 নম্বরে সঠিক যত্ন ও স্বাস্থ্য যে সেবাটা, সেই জন্য আমাদের নিয়মিত যে ভ্যাকসিনেশন, এই বিষয়গুলো, যে তারপর হচ্ছে অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। এসবের অভাবে গরুর স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। তারপর হচ্ছে প্রাকৃতিক শিকারী ও চোর, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা কমন, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক সময় প্রাকৃতিক শিকারী বা চোরদের হাত থেকে গরুদের রক্ষা করতে হয়। এটাও কিন্তু মানে একটা বিশেষ একটা নোট নেওয়ার মতো বিষয়। তারপর হচ্ছে মানব সৃষ্ট যে প্রতিকূলতা, যেমন এগুলি কি, ফসলের জন্য জমি দখল, প্রয়োজনীয় কাটাছে ইত্যাদি কারণে গরুর বাসস্থান সংকুচিত হতে পারে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে গরু টিকে থাকে এবং এই জন্য তাদের নিয়মিত এবং যত্নশীল দেখভাল করা খুবই গুরুত্বপূর্ণ। তারপর যেটা দেয়া আছে তোমাদের যে ছকে, যে গরুর খাদ্য কি মানে কি খেয়ে থাকে তারা। তা আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি, কিছু ইনফরমেশন আমি এখানে দিয়েছি। ঘাস লতাপাতা খাইতে, যে শীতকালীন যে তৃণ, যে ঘাস জাতীয় গ্রীষ্মকালীন। তারপর আরেকটা হচ্ছে সাইলেজ জাতীয় খাবার, এটা কি, ভুট্টা, যে নেপিয়ার ঘাস এবং অন্যান্য সবুজ ফসল সংরক্ষণ করে। তারপর হচ্ছে শস্য ও শস্যের যে উপবাদ, যেমন ভুট্টা, গম, চাল, যব, সোয়াবিন এবং তিল।
তারপর হচ্ছে গমের খড়, ধান খড়, গম ও চালের ভুসি, হ্যাঁ। তারপরে তৈল বীজের খৈল, যে সরিষা খৈল, সোয়াবিন খৈল, নারিকেল খৈল, ভিটামিন ও খনিজ সম্পূরক, হ্যাঁ। তো এই খাদ্য উপাদানগুলো গরুর সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলছি আমরা। সঠিক পরিমাণে এবং সুষম খাদ্য সরবরাহ গরু উৎপাদনশীলতা বৃদ্ধি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করে। তো শিক্ষার্থী বন্ধু, এগুলো হচ্ছে মোটামুটি গরুর যে খাদ্যটা। এখন আমরা যে প্রাণী, যে একটা গরু নিয়ে কাজ করলাম, এখন আমরা উদ্ভিদ কিভাবে বেড়ে উঠে, হ্যাঁ, উদ্ভিদ নিয়ে এখন আমরা কাজটা করব। এই যে ছকে তোমাদের যে ছকটা ছিল সেখানে উদ্ভিদ নিয়ে আমরা এখানে বলছি যে উদ্ভিদের বৃদ্ধি ও টিকে থাকা প্রধান প্রক্রিয়া ও এখানে যে উদ্ভিদ কিভাবে বেড়ে উঠেও টিকে থাকার কারণ, এইটা আমরা একটু দেখে নেব, পরে আমরা ছকের কাজে যাব। যে এখানে বলছি হচ্ছে যে কয়েকটা উদ্ভিদ বেড়ে উঠে যে প্রক্রিয়া এবং উপাদানগুলো যদি আমরা দেখে নিই। যে প্রথমে আমরা বলছি হচ্ছে আলোক যে সংশ্লেষণ, শ্বাস প্রশ্বাস, জল গ্রহণ, পরিবহন, পুষ্টি গ্রহণ, হরমোন, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য, প্রজনন, প্রতিরক্ষা। তো উদ্ভিদে এইসব প্রক্রিয়াগুলো একসাথে মিলে তাদের বেড়ে ওঠা এবং টিকে থাকার জন্য সহায়ক। উদ্ভিদের জীবনচক্র একটি জটিল কিন্তু সুন্দর প্রক্রিয়া, যা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো নোটটা নিয়ে নিবে, হ্যাঁ। আমরা চলে আসছি যে উদ্ভিদে, যে আম গাছ, উদ্ভিদ কিভাবে বেড়ে উঠে তার কারণটা পর্যবেক্ষণ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে উদ্ভিদে যে আম গাছটাকে আমরা সিলেক্ট করেছি। তো চলো আমরা একটু দেখে নিব যে আম গাছ কিভাবে বেড়ে উঠে তার কারণটা যে পর্যবেক্ষণ করা। প্রথমে যেটা বলা আছে তোমাদের ছক অনুযায়ী, আম গাছ আবাসস্থল কেমন বা কোথায় জন্মে, হ্যাঁ। তো আমরা সবাই, এটা কমন একটা গাছ আমাদের দেশে, আমরা সবাই জানি এটা। এই যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি, আম গাছটা হচ্ছে মূলত যে বেলে দোআঁশ মাটি আমরা বলছি, এখানে খুব ভালোভাবে যে আম গাছটা নিষ্কাশিত হয় এবং জলের প্রবাহ সহজে হয়, যা আম গাছ যে শেকড় যেটা থাকে সেটার জন্য বিশেষ উপকারী এই মাটিটা। তারপর হচ্ছে অম্লমুক্ত মাটি, হ্যাঁ, অম্লযুক্ত না, অম্লমুক্ত মাটি। তো এখানে হচ্ছে আমরা বলছি আম গাছ সাধারণত 5.5 থেকে 7.5 যে পিএইচ মানে মাটিতে ভালো জন্মায়। তারপর আরেকটা আছে হচ্ছে ড্রেনেজ যুক্ত মাটি, ওয়েল ড্রেইন সয়েল যেটা ইংলিশে বলে। এখানে হচ্ছে মাটিতে জলাবদ্ধতা থাকলে আম গাছের যে শেকড় পচে যেতে পারে, তাই ভালো নিষ্কাশনের ব্যবস্থা থাকা জরুরি। তো এই বিষয়টা মনে রাখতে হবে আমাদের। তারপর হচ্ছে ডিপ সয়েল মানে গভীর মাটিতে আম গাছের শেকড় অনেক গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে, তাই গভীর মাটি তাদের জন্য উপযোগী, হ্যাঁ। তো উপযুক্ত জলবায়ু, উষ্ণ আবহাওয়া, পর্যাপ্ত সূর্যালোক আম গাছের বৃদ্ধি এবং ফলনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তারপর কিভাবে বেড়ে উঠে আমরা যদি খুব সংক্ষিপ্তভাবে যদি এটা দেখার চেষ্টা করি, যে প্রথমে বীজ রোপণ বিষয়টা, বীজ সংগ্রহ করতে হয়, তারপর বীজ প্রস্তুতি করতে হয়, তারপর হচ্ছে মাটি প্রস্তুতি করতে হয়, তারপর বীজ রোপণ। এখানে বীজ মাটিতে 3 থেকে 4 সেন্টিমিটার গভীরে যে পুঁতে দেওয়া হয়। তারপর হচ্ছে চারা বের হওয়া, অঙ্কুরোদ্গম। বীজ রোপণের পর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে অঙ্কুর বের হতে শুরু করে। এই সময়ে মাটি আর্দ্র রাখতে হয়। তো এই বিষয়টাও আমরা নোটটা নিয়ে রাখতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তারপর হচ্ছে চারার যে পরিচর্যা একটা বিষয় আছে আমাদের, জল দেওয়া, নিয়মিত সার দেওয়া, রোগবালাই যে নিয়ন্ত্রণের জন্য যে ভালোভাবে গাছকে সুরক্ষিত রাখতে কীটনাশক ও যে ফাঙ্গিসাইড প্রয়োগ করা, এই বিষয়টাও মনে রাখতে হবে। তারপর হচ্ছে বৃদ্ধি ও বিকাশ, শাখা প্রশাখা বের হওয়ার সময় এই বিষয়টাও মনে রাখতে হবে। চারাটি গাছটি বড় হতে শুরু করে শাখা প্রশাখা বের হয় এবং পাতা বাড়তে থাকে, হ্যাঁ। বৃদ্ধি, গাছটি বছরে 1 থেকে 2 মিটার পর্যন্ত বাড়তে পারে, তবে এটি বৃদ্ধির হার নির্ভর করে পরিবেশ এবং পরিচর্যার উপর। তারপর যেটা হচ্ছে যে ফল যে ধরানো যে বিষয়টা, ফুল ফল ধরা, এখানে বলছে হচ্ছে ফুল আসা সাধারণত 3 থেকে 5 বছর বয়সে গাছে ফুল আসে আম গাছে, হ্যাঁ। তো ফুল আসার আগে ও পরে উপযুক্ত সার ও পানি দিতে হয়। তারপর হচ্ছে ফল ধরানো, ফুলের পরিমাণ ও মান ভালো হলে ফল ধরা শুরু হয়। ফল ধরার সময় গাছের বাড়তি পরিচর্যার প্রয়োজন। তারপর আছে হচ্ছে যে ফল সংগ্রহ, পাকা ফল যে আমরা সংগ্রহ করতে পারি, সেটা হয়ে থাকে সাধারণত গ্রীষ্মকালে। আম পাকে আমরা সবাই জানি, এখন কিন্তু এই সময়টা কিন্তু আম পাকার সময়, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি বাজারে অনেক সুন্দর সুন্দর প্রচুর যে আম যে পাওয়া যায়। তারপর হচ্ছে নিয়মিত পরিচর্যা, সেটা একটা বিষয় রাখতে হবে। কাটা ছাঁটা, সঠিক সময়ে শাখা প্রশাখা কাটা ছাঁটা করা হয় যাতে গাছের আকার সুষম থাকে। তারপর হচ্ছে রোগ বালাই প্রতিরোধ, নিয়মিত গাছের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এই নিয়মগুলো মেনে চলে আম গাছ সুস্থভাবে বেড়ে উঠে ভালো ফল দেয়। এই বিষয়টা আমরা শিক্ষার্থী বন্ধুরা যে নোটগুলো নিয়ে রাখতে পারি।
তারপর হচ্ছে কাজ যেটা আছে, পরবর্তী যে কাজটা শিক্ষার্থী বন্ধু তোমাদের টেক্সট বইয়ে, যে বিজ্ঞান অনুশীলনী বইয়ে, এই জীবদের বেঁচে থাকতে কি কি শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালু রাখতে হয় তুমি কি অনুমান করতে পারো? তো এই বিষয়টা আমরা একটু যে অনুমান করব। হ্যাঁ, আমরা এক এক করে কাজ করব শিক্ষার্থী বন্ধুরা। এই যে এখানে ইয়েলো মার্ক দিয়ে আন্ডারলাইন দেওয়া আছে যে জীব মানে হচ্ছে প্রাণী, উদ্ভিদ। হ্যাঁ, জীব যাদের প্রাণ আছে আর কি তাদেরকে জীব বলে। তো এদের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালু রাখার জন্য কি কি যে চালু রাখতে হয় আমরা একটু অনুমান করি এবং একটু চিন্তা করি। এখানে আমরা বলছি হচ্ছে যে শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, যে রেসপিরেশন, অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড যে নির্গমন করা, তারপর এই কোষগুলোর মধ্যে গ্লুকোজ ভাঙার মাধ্যমে কি হয়, শক্তি উৎপাদন করে। এখানে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে পুষ্টি গ্রহণ একটা বিষয় আছে, খাদ্য গ্রহণ বা তা থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করা হয়। তারপর হচ্ছে পরিবহন, সেটা কি শরীরের অভ্যন্তরে রক্তের মাধ্যমে পুষ্টি, অক্সিজেন এবং অন্যান্য প্রয়োজনীয় পদার্থ যে পরিবহন করা। তারপর হচ্ছে বর্জন, নির্গমন, বিপাকীয় কার্যক্রমের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ শরীর থেকে নির্গত হয়, যে উদাহরণস্বরূপ যে মূত্রের মাধ্যমে ইউরিয়া ও অন্যান্য বর্জ্য পদার্থ বের করা। তো এই বিষয়গুলো হচ্ছে যে জীবদের মানে উদ্ভিদ ও প্রাণীদের বেঁচে থাকার জন্য যে শারীরবৃত্তীয় যে প্রসেসটা সেটা আমরা অনুমান করে এভাবে চিন্তা করতে পারি, অনুমান করতে পারি। তারপর হচ্ছে স্টোরেজ একটা বিষয় আছে আমাদের, সেটা হচ্ছে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পদার্থ যে শরীর সংরক্ষণ করা শরীরে সেটা। আরেকটা হচ্ছে বংশ বিস্তার, রিপ্রোডাকশন, এটাও আছে আমাদের। নতুন জীবের জন্ম দেওয়া প্রক্রিয়া যা প্রজাতির ধারাবাহিকতা রক্ষা করে। তারপর হচ্ছে সংবেদনশীলতা, তারপর হচ্ছে বৃদ্ধি ও উন্নয়ন, জীবনের বিভিন্ন পর্যায়ে শরীরের আকার এবং কার্যকারিতা বৃদ্ধি পায়। এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো জীবের জীবনে ধারাবাহিকতা এবং সুস্থতা বজায় রাখার জন্য অপরিহার্য বলে আমরা অনুমান এভাবে করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রয়োজনীয় নোটটা নিয়ে নিবে। এখানে একটা যে গাছের ছবি আছে, যে অক্সিজেন ত্যাগ করে, যে সূর্যালোক যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে পানি, এটা হচ্ছে যে গাছের যে মূলটা সেটা। হ্যাঁ, তো আমরা এটা এই বিষয়গুলো নোট নিয়ে রাখতে পারি। এখন আমরা যেটা বলছি হচ্ছে মানুষের কথাই চিন্তা করে বেঁচে থাকতে আমাদের কি খেতে হয়। শ্বাস প্রশ্বাস চালিয়ে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের মানুষের কথাটা, যে বেঁচে থাকতে আমাদের কি করতে হয়, খাওয়া দাওয়া করতে হয় প্রচুর। হ্যাঁ, আমাদের নিয়মিত একটা নিয়ম মাফিক যে আমাদের লাইফস্টাইল অনুযায়ী খাবার খেতে হয়, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে হয়, তারপর হচ্ছে আমাদের বেড়ে উঠতে হয়, আস্তে আস্তে করে আমরা বড় হয়। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট যে বিষয়টা বংশবৃদ্ধি। হ্যাঁ, যে উদ্ভিদের মতো মানুষেরটাও এই যে আমরা কিন্তু আস্তে আস্তে করে বংশবৃদ্ধি আমরা লাভ করি। তো এই বিষয়টা, তো এখানে আমরা যদি দেখি আরেকটা লাইন, শেষের লাইনটা, অন্যান্য জীবের ক্ষেত্রে বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা কি একই হয়? তো এই বিষয়ে আমরা একটু আলোচনা করবো এবং চিন্তা করব। হ্যাঁ, মানুষের বিষয়টা দেখলাম। এখন আমাদের যে জীবের, বিশেষ করে জীব বলতে প্রাণী এবং উদ্ভিদ, তো আমরা হচ্ছে প্রাণী, তারপর হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে মানে গাছপালার ক্ষেত্রে কি হয় সে বিষয়টা কি একই রকম কিনা। তো আমরা যদি দেখি মানুষ বেঁচে থাকার জন্য কি খায়, খাবার খায়। তো উদ্ভিদও এই যে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদও বেঁচে থাকার জন্য খাবার খেয়ে থাকে। হ্যাঁ, তারপর মানুষ কি করে, শ্বাস প্রশ্বাস চালায়, ঠিক উদ্ভিদও এই ধরনের একটা প্রক্রিয়া আছে। এইভাবে কিন্তু তারা কিন্তু শ্বাস প্রশ্বাস যে চালায়, যে সানলাইট, যে কার্বন যে ডাইঅক্সাইড এবং যে ওয়াটার, হ্যাঁ, এরা কিন্তু এই যে তারপর হচ্ছে গ্লুকোজ, তারপর হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা কি করে, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এটা আমরা বলছি। শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখবো আর একটু যে মানুষও যে বেড়ে উঠে আস্তে আস্তে করে। তারপর উদ্ভিদও এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি উদ্ভিদও কিন্তু বেড়ে উঠে। হ্যাঁ, তারপর হচ্ছে মানুষ কি করে বংশবৃদ্ধি লাভ করে। উদ্ভিদের যে বংশবৃদ্ধির জন্য একটা এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে একটা ফুলের, আদর্শ ফুলের যে বিভিন্ন অংশের মাধ্যমে তারা যে পাপড়ি, পুংকেশর, যে বৃদ্ধি, পুষ্পাক্ষ, গর্ভ, কেশর, এই বিষয়গুলো আমরা কিন্তু আমরা ভালো করে জানি যে উদ্ভিদও কিন্তু বংশবৃদ্ধি লাভ করে। তারপর হচ্ছে আমরা একটু দেখে নিব যে মানুষের সাথে উদ্ভিদের খাদ্য গ্রহণ ও শ্বাস প্রশ্বাসের যে
তুলনা করো, হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে, তো আমরা যদি একটু তুলনা করি কি কি মিল অমিল আছে, যে মানুষের খাদ্য গ্রহণ, তোমরা এই বিষয়টা একটু নোট নিয়ে নিবে। তারপর হচ্ছে উদ্ভিদের যে খাদ্য গ্রহণটা, হ্যাঁ, তারপর এই যে প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি যে পদ্ধতি, যে মানুষ মুখ দিয়ে খাদ্য গ্রহণ করে। তারপর যে উদ্ভিদ হচ্ছে সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে খাদ্য গ্রহণ করে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে, আমরা সবাই জানি, সালোকজ সংশ্লেষণ নামে পরিচিত। তারপর হজম প্রক্রিয়া, মুখের খাদ্য চিবিয়ে লালার সাহায্যে নরম করে পাকস্থলীতে পাঠায়। তারপর হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখি, ক্লোরোপ্লাস্টে উপস্থিত ক্লোরোফিল সূর্যের আলো শোষণ করে, কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। তারপর হচ্ছে মানুষের খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমরা যদি দেখি যে উৎপাদিত যে শক্তি, এই প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি সরবরাহ হয়। এবং উদ্ভিদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে গ্লুকোজ উদ্ভিদের কোষে শক্তি সরবরাহ করে এবং প্রয়োজনীয় জৈব যৌগ তৈরি করতে ব্যবহৃত হয়। তো আমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছি যে মানুষের খাদ্য গ্রহণের যে বিষয়টা, তারপর এটা হচ্ছে যে উদ্ভিদের খাদ্য গ্রহণের যে প্রক্রিয়াটা সেটা। তারপর হচ্ছে আরেকটা কাজ ছিল খাদ্য গ্রহণটা, আমরা দেখলাম যে প্রক্রিয়াটা তুলনা। এখন হচ্ছে শ্বাস প্রশ্বাস। মানুষের যে শ্বাস প্রশ্বাস এবং উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের মধ্যে তুলনা অথবা মিল অমিল যদি আমরা দেখি, তো মানুষের শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে মানুষ নাক দিয়ে শ্বাস গ্রহণ করে, উদ্ভিদ হচ্ছে যে পাতার যে রন্ধ্র আমরা বলি স্টোমাটা দিয়ে গ্যাস আদান প্রদান করে। তারপর হচ্ছে মানুষের অঙ্গ, যে ফুসফুস অক্সিজেন গ্রহণ করে, রক্তে সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে ফুসফুসে আসে এবং বাইরে নির্গত হয়। তারপর উদ্ভিদের ক্ষেত্রে পাতার স্টোমাটা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদানে সাহায্য করে। প্রক্রিয়াটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন দেহের কোষে পৌঁছে এবং সেলুলার রেসপিরেশনের মাধ্যমে শক্তি উৎপাদিত হয়। তো উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা সবাই জানি, সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নির্গত করে, যেটা হচ্ছে মানুষের বিপরীত। মানুষ হচ্ছে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, আর উদ্ভিদ হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। এই জন্য আমরা বলছি সব সময় যে বেশি করে গাছ লাগানো, হ্যাঁ, বিষয়টা এই জন্য। যেসব অঞ্চলে দেখবে যে গাছপালা কম, মানুষের রোগ বালাই যে শ্বাস প্রশ্বাস নেওয়াটা কিন্তু কষ্ট হয়ে যায়। এখন যদি একটু এক নজরে যে তুলনা ও পার্থক্য যদি আমরা দেখি, যে উদ্ভিদের সাথে আমাদের কি কি মিল অমিল তুলনা। উৎপাদিত শক্তি, মানুষ খাদ্য থেকে শক্তি পায়, যেখানে উদ্ভিদ সূর্য থেকে কি পায়, আলো থেকে শক্তি পায়। গ্যাস আদান প্রদান, মানুষের ফুসফুস এবং উদ্ভিদের স্টোমাটা দিয়ে গ্যাস আদান প্রদান হয়। শক্তির উৎপাদন প্রক্রিয়া, মানুষের শক্তি উৎপাদন প্রক্রিয়া সেলুলার রেসপিরেশন, ও উদ্ভিদে হচ্ছে সালোক সংশ্লেষণ। তো এই তুলনা থেকে বোঝা যায় যদিও খাদ্য গ্রহণ ও শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াগুলো মূলত একে অপরের থেকে ভিন্ন, কিন্তু দুটি কিন্তু জীবনের জন্য অত্যাবশ্যকীয় এবং প্রতিটি জীবের স্বতন্ত্র প্রক্রিয়া হিসেবে কাজ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো আমরা অবশ্যই নোট নিয়ে রাখতে পারি। তারপর বলছি আমরা, তারপর তোমাদের যে টেক্সট বইয়ের কাজটা ছিল, নিজেদের চিন্তা অন্যদের সামনে উপস্থাপন করো। বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা একটু পরে দেখবো বিষয়টা। তারপর হচ্ছে উপস্থাপন বিভিন্ন ভাবে হতে পারে, যেমন নাটকের মাধ্যমে, এই যে নাটকটা দেখতে পাচ্ছি। আর একটা বলছি যে প্রাণী ও গাছের চরিত্র, এই যে এই বিষয়টাও আমরা মনে রাখতে পারি। ছবিতে দেখতে পাচ্ছি যে প্রাণী ও গাছের চরিত্রে যে অভিনয়ের মাধ্যমে, হ্যাঁ, এই যে গাছের যে চরিত্রগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে সংলাপে। তো এইটা আমি একদম প্রতিটা শব্দ আন্ডারলাইন দিয়ে শিক্ষার্থী বন্ধুরা দেখানোর চেষ্টা করছি যে সংলাপ যখন বলা হচ্ছে স্ক্রিপ্ট আর কি, হ্যাঁ, কোনো কিছু নাটক অথবা অভিনয়ের আগে যে আমরা যে সংলাপ যে আমরা লেখা থাকে, এই ধরনের হয়ে থাকে যে সংলাপটা, এখানে বিভিন্ন ধরনের চরিত্র থাকে এবং যে তাদের যে কনভারসেশন ডায়লগগুলো থাকে, এটাকে আমরা সংলাপ বলছি। তো সংলাপে প্রাণী ও উদ্ভিদের বেড়ে ওঠা, টিকে থাকা, খাদ্য গ্রহণ ইত্যাদি প্রাধান্য পেতে পারে। এটা যে তোমাদের কাজটা, এখন আমরা কাজটা করব। সর্বপ্রথম হচ্ছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা দেখার চেষ্টা করব যে নিজেদের চিন্তা কিভাবে অন্যদের সামনে উপস্থাপন করতে হয়। এটা আমরা অনেকেই নিয়ম অনুযায়ী পারি না, অনেকে পারি কম বেশি। তো এই বিষয়টা একটা টিপস হিসেবে আমার এই লেসনের সাথে আমি অ্যাড করেছি। তো আমরা একটু দেখে নেব যে অন্যদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার কিছু কৌশল এবং ধাপ। যেমন প্রথমে আমরা বলছি হচ্ছে পরিষ্কার ধারণা তৈরি করতে হবে, হ্যাঁ, কোনো কিছু উপস্থাপন অন্যদের সামনে করার আগে। তারপর হচ্ছে শ্রোতাদের বোঝার চেষ্টা করুন, তুমি যে বিষয়টা নিয়ে উপস্থাপন করবে সেটা তোমার অডিয়েন্স কারা, শ্রোতা কারা, এই বিষয়টা কিন্তু সবচাইতে আগে কিন্তু তোমাকে মাথায় যে মনে রাখতে হবে যে তারা কেমন,
তাদের যে আগ্রহটা কি, চাহিদাটা কি, এই বিষয়টাকে আমরা অবশ্যই উপস্থাপনের আগে বিষয়টা মনে রাখতে হবে। তারপর হচ্ছে আমরা যেটা বলছি হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ উপস্থাপনের সময়। হ্যাঁ, তারপর হচ্ছে প্রস্তুতি ও অনুশীলন অবশ্যই নিতে হবে তোমাকে, হ্যাঁ, ভালো করে একদম রিসার্চ করে তুমি যে বিষয়টা নিয়ে উপস্থাপন করবে। তারপর হচ্ছে আমরা বলছি 5 নম্বরে হচ্ছে কনফিডেন্ট, আত্মবিশ্বাস, কনফিডেন্ট রাখতে হবে আমাদের। তারপর এই যে মানুষ কনফিডেন্ট থাকলে একটা মানে তার চেহারার মধ্যে কিন্তু একটা ভেসে ওঠে। হ্যাঁ, তারপর হচ্ছে ফিডব্যাক গ্রহণ ও উন্নতি, সেটা অবশ্যই রাখতে হবে উপস্থাপনের সময় অথবা উপস্থাপনের মাঝখানে। এই যে তোমাকে বলতে হবে যে যারা অডিয়েন্সকে উদ্দেশ্য করে যে কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই যে মানে আমাকে বলো, হ্যাঁ, অথবা আমার উপস্থাপনের পরে বলো এই বিষয়টা। তারপর হচ্ছে সহানুভূতি, এই বিষয়গুলো মোটামুটি এই জিনিসগুলো যে তোমরা এখন যেহেতু ক্লাস 7-এ পড়ো, এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি কাজ হতে পারে। উপরে বর্ণিত ধাপগুলো অনুসরণ করলে নিজের যে চিন্তাকে সঠিকভাবে এবং কার্যকরভাবে অন্যদের সামনে উপস্থাপন করা সহজ হবে, এটা আমরা বলছি। তো আশা করি তোমরা এই বিষয়গুলো একটু তোমরা আরো ভালোভাবে একটু এই বিষয়গুলো যে নোট নিয়ে যে প্র্যাকটিস নিজে নিজে তোমরা তোমাদের যে বাসায় যে আয়নার সামনে অথবা কয়েকজন তোমাদের পরিবারের সামনে তোমরা একটা রিহার্সাল, একটা স্যাম্পল হিসেবে তোমরা এই উপস্থাপনগুলো প্র্যাকটিস করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমাদের এই সেশনে যে প্রথম ও দ্বিতীয় সেশনটা, সপ্তম অধ্যায়টা, এটা আমরা কভার করার চেষ্টা করেছি। তো শেষ করার আগে আর একটু আমরা কি কি কাজ করেছি তোমাদের টেক্সট বই অনুযায়ী সেগুলো একটু দেখে নিব। যে এই কাজটা আমরা করেছি কয়েকটি দলে ভাগ হয়ে, যে কিভাবে যে প্রাণী ও উদ্ভিদের যে কারণগুলো দলগতভাবে পর্যবেক্ষণ করার বিষয়টা আমরা এটা কাজ করেছি। তারপর 2 নম্বর কাজটা যেটা ছিল সেটা হচ্ছে একজন লিখে দলের মধ্যে যে ছকায় কাজ করার সময় লিখে রাখা বিষয়টা। তারপর হচ্ছে শারীরবৃত্তীয় যে জীবদের বেঁচে থাকতে কি কি শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালু রাখতে হয় এটা সহ অন্যান্য জীবের ক্ষেত্রেও কি ব্যাপারটা একই কিনা এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করেছি। তারপর হচ্ছে মানুষের সাথে উদ্ভিদের খাদ্য গ্রহণ, শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া, তুলনা, মিল অমিল বিষয়টাও দেখেছি আমরা। তারপর যে নিজেদের যে চিন্তা অন্যদের সামনে কিভাবে উপস্থাপন করতে হয় এই বিষয়টা সর্বশেষ ছিল, একদম শেষের যে স্লাইডগুলো ছিল এখানে কয়েকটা টিপস ছিল, এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করেছি। তো আজকে আমরা এখানে শেষ করব শিক্ষার্থী বন্ধুরা। আমার এই যে লেসনে কোনো কিছু তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অথবা আমার যদি কোনো ফিডব্যাক থাকে কোথায় আমার আরো ভালোভাবে কাজ করার প্রয়োজন, আশা করি তোমরা এই বিষয়টা আমাকে কমেন্টসে লিখে অবশ্যই জানাবে। হ্যাঁ, তো সবাই অবশ্যই তোমরা ভালো থাকবে। আজকে এই পর্যন্ত, অসংখ্য ধন্যবাদ।